আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশে নির্বাচন হয়েছে বললেন নাহিদ ইসলাম। জানাবো বিএনপির সামনে নতুন পথ, জয়ের পর রাষ্ট্র রাজনীতি ও প্রত্যাশার কঠিন পরীক্ষা। এবং সর্বশেষ জানাবো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশে নির্বাচন হয়েছে বললেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশে হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশে হয়েছে। আওয়ামী লীগের ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয় তাহলে জনগণ প্রতিরোধ করবে। সরকার ব্যর্থ হলে তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটা অব্যাহত থাকলে আমরা রাজনৈতিক প্রতিরোধের ডাক দিব। এনসিপি আহ্বায়ক বলেন, সারা দেশে জেলায় উপজেলায় বিচার চলমান, আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে আর মিডিয়ায় উৎসবের সঙ্গে প্রচার করছে এবং উৎসাহ দিচ্ছে। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা আশাহত হয়েছি, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, ফলাফলে কারচুপি হয়েছে। দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা শপথ নিয়েছি, কিন্তু প্রথম দিনেই শপথ গ্রহণ নিয়ে সরকার সবার সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, এই নির্বাচনের সাথে গণভোট অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি ভুল ব্যাখ্যা ও সংবিধানের দোহাই দিয়ে সংস্কারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা ও গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আশা করি তারা দ্রুত শপথ নেবে এবং সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের উদ্যোগ নেবে। বিএনপির সামনে নতুন পথ, জয়ের পর রাষ্ট্র রাজনীতি ও প্রত্যাশার কঠিন পরীক্ষা। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির বিপুল জয় শুধু একটি রাজনৈতিক পালাবদল নয়, এটি রাষ্ট্র ক্ষমতার পুনর্বিন্যাস, বৈধতার পুনর্গঠন এবং রাজনৈতিক প্রতিযোগিতার নতুন পর্বের সূচনা। দীর্ঘ বিরতির পর ক্ষমতায় ফেরা যে কোনো দলের জন্যই এটি এক ধরনের প্রাতিষ্ঠানিক আবহে প্রত্যাবর্তন, যেখানে দলকে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, রাজনৈতিক সমাজ ও নাগরিক সমাজ সব ক্ষেত্রেই নতুন করে অবস্থা নির্ধারণ করতে হয়। এই অবস্থা নির্ধারণের প্রক্রিয়ায় নির্ধারণ করবে বিএনপির সরকার কতটা স্থিতিশীল, কতটা দীর্ঘস্থায়ী এবং কতটা কার্যকর হবে। ক্ষমতায় ফেরা মানেই রাজনৈতিক লড়াই শেষ নয়, বরং সেখান থেকে শুরু হয় আরও কঠিন বাস্তবতা। একদিকে জনগণের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া, অপরদিকে পরাজিত রাজনৈতিক শক্তিগুলোর চেষ্টা নতুন কৌশলে নিজেদের পুনর্গঠনের। এই দুই চাপের মাঝে বিএনপিকে প্রমাণ করতে হবে তাদের সক্ষমতা, দূরদর্শিতা ও রাজনৈতিক পরিপক্কতা। নির্বাচনে জয়ের সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগ কতটা কাজে লাগানো যাবে সেটাই নির্ধারণ করবে দলটির ভবিষ্যৎ। রাজনীতি বিজ্ঞানের ভাষায় ক্ষমতায় আসার পর যে কোনো দলকে 3 ধরনের বৈধতা অর্জন করতে হয়: নির্বাচনী বৈধতা, কার্যকরী বৈধতা এবং নৈতিক বৈধতা। বিএনপি প্রথমটি অর্জন করলেও বাকি 2 বৈধতা এখনও নির্মাণাধীন। কার্যকরী বৈধতার প্রথম শর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, সংহত নির্বাচন পূর্ব উত্তেজনার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা এখন সরকারের সবচেয়ে জরুরি কাজ। জনগণ নিরাপত্তা চায়, ব্যবসায়ীরা স্থিতিশীল পরিবেশ চায়, আন্তর্জাতিক মহল চায় স্থিতিশীলতা। এই 3 স্তরে আস্থা তৈরি না হলে রাজনৈতিক বৈধতা দ্রুত ক্ষয় হতে পারে। বিশেষ করে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নতুন সরকারের সম্পর্ক কিভাবে পুনর্গঠিত হবে তা আগামী কয়েক মাসে স্পষ্ট হয়ে উঠবে। অর্থনীতি বিএনপির জন্য আরও জটিল এক কাঠামোগত সীমাবদ্ধতা তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের অর্থনীতিতে স্পষ্ট অধোগতি দেখা গিয়েছে। ওই সময় বেকারত্ব অভূতপূর্ব মাত্রায় পৌঁছে কারখানা বন্ধ, রপ্তানি স্থবিরত ও বিনিয়োগ কমে যাওয়ার ফলে ব্যাপক চাকরি হারানোর ঘটনা ঘটে। শ্রমবাজারে দ্রুত সংকট তৈরি হওয়ার পাশাপাশি প্রায় 30 লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যায়, যা দেশের সামগ্রিক দারিদ্র্য পরিস্থিতির একটি উল্লেখযোগ্য পশ্চাৎপদার ইঙ্গিত দেয়। এর প্রভাব পড়ে সামগ্রিক প্রবৃদ্ধিতেও। ফলে 2024-25 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি নেমে আসে মাত্র 3.69%, যা কোভিড পরবর্তী সময়ের মধ্যে সর্বনিম্ন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংকিং খাতে দুর্বলতা, মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, খেলাফি ঋণ, অর্থপাচার এসবই দ্রুত সিদ্ধান্ত, কঠোর সংস্কার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি রাখে।
অর্থনৈতিক পুনর্গঠন সাধারণত ৩ স্তরে ঘটে: স্বল্পমেয়াদী স্থিতিশীলতা, মধ্যমেয়াদী সংস্কার এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই ৩ স্তরেই একই সঙ্গে চাপ সৃষ্টি করেছে। জনগণ দ্রুত ফল চায়, কিন্তু অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করতে সময় লাগে। এই প্রত্যাশা বাস্তবতার মধ্যকার ব্যবধান যে কোনো নতুন সংস্কারের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করে। কূটনৈতিক ক্ষেত্রে বিএনপিকে একটি জটিল ভারসাম্যের পথে হাঁটতে হবে। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান এমন যে এখানে কোনো একক শক্তির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বা দূরত্ব উভয়ই ঝুঁকিপূর্ণ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ ও প্রত্যাশা ভিন্ন। বিএনপিকে তাই এমন এক কূটনৈতিক অবস্থান নিতে হবে যা বহুপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে। অতীতের অভিজ্ঞতা বলে কূটনৈতিক ভুলের রাজনৈতিক মূল্য সবসময় বেশি। বিএনপি এবারের জয়ে ভোট সমীকরণ একটি নাটকীয় পরিবর্তন ঘটেছে। আহমদিয়া, শিয়া ও বাহাই সম্প্রদায়কে সংখ্যালঘুর কাতারে যুক্ত করলে দেখা যায় ধর্মীয়ভাবে সংখ্যালঘু ভোটার প্রায় 12%, যাদের উল্লেখযোগ্য অংশইতে আওয়ামী লীগের দিকে ঝুঁকলেও এবার প্রায় 90%-র বেশি বিএনপিকে ভোট দিয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ থেকে এরকম অনুমান করা যায়। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ নিরাপত্তার প্রত্যাশা। সংখ্যালঘুরা মনে করছেন বিএনপি ক্ষমতায় এলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, যেটা অতীতে কোনো সরকার সেভাবে করতে পারেনি। পাশাপাশি তারা বিশ্বাস করছেন বিএনপির রাষ্ট্র সমাজে তাদের নাগরিক অধিকার খর্ব করতে পারবে না। এই আস্থা যেমন সুযোগ তেমনি দায়িত্ব, কারণ নিরাপত্তা ব্যর্থ হলে এই আস্থা দ্রুত ক্ষয় হয়ে যাবে। নারী ভোটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। জামাত নেতাদের বক্তব্য, নারীর ভূমিকা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং জামাত সমর্থকদের সামাজিক মাধ্যমে নারীদের নিয়ে নানা নেতিবাচক বক্তব্য নারীদের একটি বড় অংশের মাঝে জামাত সম্পর্কে গভীর অনাস্থা তৈরি করে। নারীরা মনে করছেন জামাত ক্ষমতায় গেলে তাদের কাজের পরিধি সংকুচিত হবে, চলাচলের স্বাধীনতা কমবে এবং গত 54 বছরে অর্জিত সামাজিক স্বাধীনতা হুমকির মুখে পড়বে। ফলে নারী সমাজের একটি উল্লেখযোগ্য অংশ বিএনপিকে ভোট দিয়েছে এই প্রত্যাশা থেকে যে বিএনপি অন্তত নারীর অর্জিত স্বাধীনতা খর্ব করবে না। এই প্রত্যাশা পূরণে ব্যর্থতা রাজনৈতিক বৈধতার ওপর সরাসরি প্রভাব ফেলবে। এবার বিএনপিকে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হবে যা 2001 থেকে 2006 আমলে ছিল না। সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমের নজরদারি। আওয়ামী লীগ ছিল প্রথম সরকার যাকে এই নজরদারির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবার বিএনপিকেও একই বাস্তবতায় মুখোমুখি হতে হবে। প্রতিটি সিদ্ধান্ত মুহূর্তেই ভাইরাল হবে, প্রতিটি ভুল দ্রুত রাজনৈতিক অস্ত্রে পরিণত হবে এবং প্রতিটি প্রশাসনিক ব্যর্থতা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি করবে। এই পরিবেশে রাজনৈতিক যোগ্যতা, স্বচ্ছতা ও দ্রুত প্রতিক্রিয়াই এই সরকারের স্থায়িত্বের জন্য অপরিহার্য। রাজনৈতিক প্রতিযোগিতার নতুন বাস্তবতা, পরাজিত শক্তির পুনর্গঠন ও জামায়াতের সম্ভাব্য ভূমিকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে পরাজিত দলগুলো কখনোই নিষ্ক্রিয় থাকে না, তারা আবার নতুনভাবে সংগঠিত হয়ে সরকারের উপর চাপ সৃষ্টির উদ্যোগ নেয়। এই চাপ সৃষ্টি অনেক সময় ভিন্ন নামে, ভিন্ন ব্যানারে কিংবা নাগরিক সমাজ নির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে ঘটে। এই নতুন প্ল্যাটফর্মগুলো সাধারণ দুর্নীতিবিরোধী, সংস্কারমুখী, তরুণ বান্ধব ও প্রযুক্তি নির্ভর ভাষা ব্যবহার করে, যার দ্রুত জনপ্রিয়তা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এসব কার্যক্রম ক্ষমতাসীন দলের সীমাবদ্ধতার বিপরীতে একটি বিকল্প কল্পনা তৈরি করে। ফলে বিএনপির বর্তমান শাসনামলে এ ধরনের বিষয় দাঁড়ালে তা সরাসরি বিএনপির অর্থাৎ রাজনৈতিক আধিপত্যের স্থায়িত্বকে চাপের মধ্যে ফেলবে। দল হিসাবে জামায়াতের সম্ভাব্য ভূমিকায় প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জামায়াতের সংগঠন, সামাজিক নেটওয়ার্ক এবং গ্রাম মফস্বলে গভীর উপস্থিতি বিএনপির ওপর নানাবিধ চাপ তৈরি করার সক্ষমতা রাখে। তারা নীতিগত ছাড়, প্রশাসনিক সুবিধার দাবি করতে পারে বা এনসিপি এবং অন্যান্য ইসলামবাদী দলের সঙ্গে মিলিয়ে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জোর দাবি সংসদে এবং সংসদের বাইরে তুলে ধরতে পারে। পাশাপাশি জামায়াতের সমর্থকরা সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয়। তারা তাদের রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিতে এমন ন্যারেটিভ গড়ে তুলতে পারে যে বিএনপি ইসলামী মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুত নয় বা যা বিএনপিকে বেকায়দায় ফেলতে পারে। এই ধরনের ন্যারেটিভ শহর ও গ্রাম উভয় পরিসরে একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করতে পারে, কারণ এটি ধর্মীয় পরিচয়, সামাজিক মর্যাদা, সাংস্কৃতিক নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব এই 4টি সমাজতাত্ত্বিক মাত্রাকে সরাসরি স্পর্শ করে। ফলে ন্যারেটিভটি শুধু মতামত গঠনেই নয়, বরং স্থানীয় ক্ষমতার ভারসাম্য, ভোট আচরণ এবং রাজনৈতিক আনুগত্যের পুনর্গঠনের প্রক্রিয়াকে প্রভাব বিস্তার করতে পারে।
এর ফলে সরকারের স্থিতিশীলতা ক্ষুণ্ণ হয়ে রাজনৈতিক প্রতিযোগিতা নতুন রূপ নিতে পারে, যা শেষ পর্যন্ত বিএনপির জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে। দুর্নীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের সব সরকারের জন্য সবচেয়ে বড় ব্যর্থতার ক্ষেত্র। আওয়ামী লীগ থেকে শুরু করে অতীতের সব সরকারই এই পরীক্ষায় অকৃতকার্য। এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল দুর্নীতি নিয়ন্ত্রণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সামনে রয়েছে একদিকে আওয়ামী লীগের ৫.৫ বছরের শাসন অভিজ্ঞতা, অন্যদিকে তাদের নিজেদের ২০০১ থেকে ২০০৬ আমলের ব্যস্ততা। এর সঙ্গে যোগ হয়েছে দেশের প্রায় ৫৪ বছরের শাসন ব্যবস্থার ধারাবাহিক ব্যর্থতার ইতিহাস। এই প্রেক্ষাপটে বিএনপি যদি দুর্নীতি দমনে কার্যকর ও দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারে, তবে সেটি বিএনপি সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক অর্জনে হিসাবে ইতিহাসে মূল্যায়িত হবে। বিএনপির সামনে এখন যে চ্যালেঞ্জগুলো দাঁড়িয়ে আছে, সেগুলো কেবল প্রশাসনিক বা রাজনৈতিক নয়, এগুলো মূলত বৈধতা, প্রতিযোগিতা, রাষ্ট্র ক্ষমতা, জনগণের প্রত্যাশার কাঠামোর মধ্যে অবস্থিত। নির্বাচনে জয় তাদের হাতে সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগ কতটা কাজে লাগানো যাবে সেটাই নির্ধারণ করবে দলটির ভবিষ্যৎ। যদি বিএনপি আইনশৃঙ্খলা স্থিতিশীল করতে পারে, অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে নিতে পারে, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারে এবং সংখ্যালঘু ও নারী ভোটারদের আস্থা রক্ষা করতে পারে, তবে তারা শুধু ক্ষমতার পালাবদল নয়, একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারবে। আর যদি ব্যর্থ হয়, তবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। ক্ষমতা বদলাবে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।